আচ্ছা, যদিও সেটা লাস্টের দিকে পড়ানো হয় ডিএসএ 1-এ, বাট হয়তো খুব একটা সময় পাওয়া যায় না আর কি, সো একটু রাশ যাওয়ার মতোই আর কি। সো আমরা যেটা করব, যেহেতু আমাদের মিনিমাম এক্সপেরিমেন্টে যখন পড়বো, মোর স্পেসিফিক্যালি যদি ক্রুসকালস অ্যালগরিদম পড়তে যাই, তখন আমাদের এই ডিসজয়েন্ট সেট ইউনিয়নটা লাগবে, বা এই কনসেপ্টটা বোঝা লাগবে আর কি, যে কিভাবে আমরা মানে চিন্তা করতেছি এরকম। সো এই জন্য ডিসজয়েন্ট সেট ইউনিয়নটা আমি দেখা নিচ্ছি। সাথে ডিসজয়েন্ট সেট ইউনিয়নের মধ্যে আমরা দুটো হিউরিস্টিক অ্যাপ্লাই করি, একটা হচ্ছে পাথ কম্প্রেশন আর একটা হচ্ছে ইউনিয়ন বাই র্যাঙ্ক। এগুলো আমরা ডিটেলসে দেখবো যে কিভাবে কাজ করে। সো আপনার যদি কোথাও কোনো কোশ্চেন থাকে যে কোনো পার্ট, এটা তখনই আমাকে বলেন আর কি, হ্যান্ড রেজ করে বা মাইক অন করে বলেন, সমস্যা নেই। সো যখন আমরা ডেটা স্ট্রাকচার শিখি, মনে করেন আপনি প্রথমে লিঙ্ক লিস্ট শিখতেছেন। সো ধরুন আপনি ফার্স্টে লিঙ্ক লিস্ট শিখতেছেন ফর দ্য ফার্স্ট টাইম। আপনি ফার্স্টে কি কি শিখেন বলেন তো? আপনি শিখেন লিঙ্ক লিস্টের বেসিক অপারেশনগুলো কি, এটা ডেটা স্ট্রাকচার আর কি। সো লিঙ্ক লিস্ট ডেটা স্ট্রাকচার। আপনি শিখেন কিভাবে ইনসার্ট করতে হয় ডেটা, কিভাবে ডেটা ডিলিট করতে হয়, তাই না? কিভাবে সার্চ করতে হয়, এই অপারেশনগুলো আপনি কিন্তু ফার্স্টে শিখেন। বা কিভাবে অত প্রিন্ট করতে হয়, প্রিন্ট করা সার্চ করা একটা সেম জিনিস। সো আপনি জাস্ট ইটারেট করা দেখেন, ডিলিট করা দেখেন, আর হচ্ছে ইনসার্ট করা দেখেন, কিভাবে ইনসার্ট করতে পারি। তেমনিভাবে আজকে আমরা যে ডেটা স্ট্রাকচার শিখবো, ডেটা স্ট্রাকচারটা শিখতেছি আর কি, সেটার নাম হচ্ছে ডিসজয়েন্ট সেট ইউনিয়ন। এটা হচ্ছে ডেটা স্ট্রাকচার। এটাকে আরেক নাম বলা হয়, সেটা হচ্ছে ইউনিয়ন ফাইন্ড ডেটা স্ট্রাকচার। ইউনিয়ন ফাইন্ড ডেটা স্ট্রাকচার। ওকে, এই ডেটা স্ট্রাকচারের মধ্যে বেসিক্যালি তিনটে অপারেশন আছে। একটা হচ্ছে সেট করা, আরেকটা হচ্ছে ফাইন্ড করা, আরেকটা হচ্ছে ইউনিয়ন করা। ঠিক আছে, এই ডেটা স্ট্রাকচার আমরা কিসে অ্যাপ্লাই করি? এই ডেটা স্ট্রাকচারটা আমরা গ্রাফের উপরে অ্যাপ্লাই করি। ওকে, সো তার আগে একটু বলে নেই যে সেট করা মানে আসলে কি। সেট করা মানে কি, এটা বোঝানোর আগে আপনারা দেখেন, আপনারা ম্যাথে গ্রাফ পড়ছেন না? ম্যাথে হচ্ছে ম্যাথে সেট পড়ছেন না? সেটে ধরেন এ একটা সেট, বললাম হচ্ছে 1 2 3, এ সেট একটা সেট, ধরেন বি আর একটা সেট, এটা হচ্ছে সে 4 5 6। এখন যদি আমি আপনাকে কোশ্চেন করি হোয়াট ইজ এ ইউনিয়ন বি, কি হবে বলেন তো? স্যার এ আর বি এর যা ডেটা আছে সব একটা সব সেটের মধ্যে, তাহলে 1 2 3 4 5 6 এরকম সবগুলো একটা সাথে কানেক্ট হয়ে গেছে, মানে সবগুলো মিলে একটা সেট হয়ে গেছে। এরকম চিন্তা করতে পারেন যে যদি আমি বলি সি ইকুয়াল টু হচ্ছে এ ইউনিয়ন বি, তার মানে সি এর মধ্যে বেসিক্যালি আমি এ আর বি এর ইউনিয়ন করলে যা পাওয়া যায় সেটাকে সি তে আমি নতুন সেট বানাইলাম, এরকম কিছু একটা। ইউনিয়নটা আসলে ওরকমই কাজ করে, ইউনিয়নটা সেম ভাবেই কাজ করে। এবার দেখি ফাইন্ড আর সেট আসলে কি কাজ করে, আমি সবগুলো ডিটেলসে বলতেছি। ফাইন্ড হচ্ছে, মনে করেন প্রতিটা সেটের, ধরেন আমি বললাম এ একটা সেট, এই সেটে নোড আছে হচ্ছে এই কয়টা 1 2 3। ফাইন্ড ফাংশন চিন্তা করে যে এটা একটা রিপ্রেজেন্টেটিভ বানায়, এই নোডগুলোর মধ্যে একটাকে রিপ্রেজেন্টেটিভ ধরে নেয়। ধরেন আপনাদের ক্লাস, আমি ক্লাসের রিপ্রেজেন্টেটিভ চিন্তা করতেছি সিআর, ঠিক আছে? ধরেন ক্লাসে একজনকে আমি রিপ্রেজেন্টেটিভ বানাই দিলাম। সো উনি হচ্ছে এই পুরো ক্লাসকে রিপ্রেজেন্ট করতেছে। তেমনি ভাবে এই সেটের মধ্যে একটা নোড থাকবে যে এই পুরো সেটটাকে রিপ্রেজেন্ট করতেছে, ঠিক আছে? আবার প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ থাকবে, যেটা বলছে গ্রাফের উপর কাজ করতেছি বা ট্রির উপর কাজ করতেছি। এখন একটু আমাকে বলেন তো, দুজন স্টুডেন্ট মনে করেন, আমি বললাম স্টুডেন্ট এ, স্টুডেন্ট হচ্ছে এক্স, আর হচ্ছে স্টুডেন্ট ওয়াই। বললাম কিন্তু যে এ আর বি, তার মানে মনে করেন বি একটা ক্লাস, এ একটা ক্লাস, এ ক্লাসে বি ক্লাসের মেম্বার মনে করেন 4 5 6। এখন বলে দিলাম এ ক্লাসের রিপ্রেজেন্টেটিভ হচ্ছে 1 আর বি ক্লাসের রিপ্রেজেন্টেটিভ হচ্ছে গিয়ে 4। এখন যদি আপনাকে আমি দুইটা নোট দেই বা দুইটা ভ্যালু দেই, দিয়ে যদি কোশ্চেন করি এই দুইটা নোড বা এই দুইটা ভ্যালু সেম সেটেই বিলং করে কিনা, এটা আপনি কিভাবে বুঝবেন চোখে না দেখে? মানে আপনি জানেন যে প্রতিটা নোডের রিপ্রেজেন্টেটিভ কে, ঠিক আছে? এরপর আপনাকে আমি দুইটা নোড দিয়ে দিলাম, দিয়ে বললাম এই দুইটা নোড সেম সেটেই বিলং করে কিনা, অ্যান্সারটা কি হবে? যদি রিপ্রেজেন্টেটিভ দেখে তাহলে এক সেটে, আর না হলে ডিফারেন্স। হ্যাঁ, যদি দুইটা নোডের রিপ্রেজেন্টেটিভটা সেম হয় তাহলে তারা সেম সেটেই বিলং করে, আর যদি দুইটা নোডের রিপ্রেজেন্টেটিভ সেম না হয় তার মানে তাদের সেটটা ডিফারেন্ট। বুঝা গেছে কথাটা? এটা খুব বেসিক একটা, এটা ডিএসএ 1 এর প্রায় কোশ্চেনটা আসে যে দুইটা নোড যে সেম সেটে বিলং করতেছে এটা আমরা কিভাবে বুঝবো? দুইটা নোডে সেম সেটে বিলং করতেছে এটা বুঝবো হচ্ছে যদি তাদের রিপ্রেজেন্টেটিভটা সেম হয়, কারণ দুইটা যদি ডিফারেন্ট ক্লাস হয় তাদের রিপ্রেজেন্টেটিভও ডিফারেন্টই হবে। ওকে, সো এখন
যেটা আমরা দেখব এটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল একটা ইনটিউশন আর কি। এখন আমরা যাই যে সেট ফাংশনটার কাজ কি, একদম ফাংশন বাই ফাংশন ধরে ধরে আগে। আচ্ছা, সেট ফাংশনটার মধ্যে সেটের মধ্যে একটা ভ্যালু পাস করা হয়, সেটা হচ্ছে এক্স। সে যেটা করে একটা সেলফ লুপ ক্রিয়েট করে। মনে করেন আমি বললাম আমার কাছে কিছু নোড আছে 1 2 3 4, এরকম অনেকগুলো নোড আছে আমার কাছে মনে করেন। এখন আমি একটা ফাংশন কল দিয়ে বললাম সেট 1। সে যেটা করে 1 কেই নিজের প্যারেন্ট বানায় দেয়, কারণ তার তো কোনো কোনো কানেকশন নাই এখন পর্যন্ত, এখন পর্যন্ত আমরা দেখতেছি কোনো কানেকশন নাই। সে যেটা করে 1 কেই নিজের প্যারেন্ট বানায় দেয়, প্যারেন্ট অফ 1 সে হবে 1 নিজেই। আবার যদি বলেন আপনি সেট অফ 2 বললেন আপনি সেট 2, তার মানে হচ্ছে সে 2 কেই নিজের প্যারেন্ট বানায় দিবে, 2 এর মধ্যে একটা সেলফ লুপ হবে আর কি। আবার যদি বলেন সেট অফ 3, তাহলে সে যেটা করে 3 কে নিজের প্যারেন্ট বানায় দেয়। আর যদি বলেন সেট অফ 4, এইটাও যেটা করে নিজের প্যারেন্ট বানায় দেয়। তার মানে এটার কাজ সিম্পলি এটাই, যখন আপনি একটা নোট তাকে দিচ্ছেন সে বলবে কি এইটার প্যারেন্ট হচ্ছে এটাই, নিজের প্যারেন্ট বানায় দেওয়া। ধরুন আপনার কাছে একটা প্যারেন্ট অ্যারে আছে, আপনার কাছে একটা প্যারেন্টের অ্যারে আছে। সো এখন মনে করেন ইনিশিয়ালি তো কোনো প্যারেন্ট থাকে না, ইনিশিয়ালি ধরেন প্যারেন্ট বললাম নাই, তার মানে আপনার কাছে নোড আছে হচ্ছে সে 1 2 3 4, এই করে আপনার কাছে নোড আছে। যখন আপনি সেট 1 দিয়ে কল দিচ্ছেন সেখানে 1 বসায় দিবে, যে প্যারেন্ট অফ 1 মানে হচ্ছে 1ই। যখন আপনি সেট 2 দিয়ে কল দিচ্ছেন প্যারেন্ট অফ 2 মানে হচ্ছে 2। যখন আপনি সেট 3 দিয়ে কল দিচ্ছেন প্যারেন্ট অফ 3 হচ্ছে 3। যখন আপনি সেট 4 দিয়ে কল দিচ্ছেন সে বলবে প্যারেন্ট অফ 4 হচ্ছে 4, জাস্ট নিজের প্যারেন্ট বানায় দেওয়া। সো এই ফাংশনটা বা এই ফাংশন যদি আমি সিম্পলি সুডো কোডটা লিখি, সুডো কোডটা কি কেমন হবে, ধরেন ভয়েড সেট, সে একটা ভ্যালু নেয় ইন্টিজার এক্স, এবং তার কাজ কিছুই না, তার কাজ শুধু প্যারেন্ট অফ এক্স কে এক্সই বানায় দেওয়া। জাস্ট এটাই হচ্ছে সেট ফাংশন। আপনি সেট ফাংশনে একটা কাজই করে, যখন আপনি তাকে একটা ভ্যালু দিবেন, একটা নোট যখন দিবেন সেটা করে ওই প্যারেন্টটাই ওই নোটটা ওই নোটের প্যারেন্ট বানাবে। এটা হচ্ছে ইনিশিয়াল স্টেপ। এটা কখন আমরা ইউজ করি দেখবো, যখন আমরা সেট ফাংশন আসলে লাগে, ইনিশিয়াল পর্যায়ে যখন কোনো কানেকশন বিল্ড করিনি আমরা এখনো, তখন হচ্ছে আমাদের সেট করা লাগতে পারে। আচ্ছা, এবার আসি ফাইন্ড ফাংশনের কাজ। সেট ফাংশন, এবার আসি ফাইন্ড। কোনো পার্ট না বুঝলে বলে না ওকে যে এই পার্টটা বুঝেন নাই। আচ্ছা, ফাইন্ড ফাংশনটা কি কাজ করে, ধরেন আপনি বললেন ফাইন্ড অফ এক্স, ঠিক আছে। সে যেটা করে এক্স যেই সেটে বিলং করে তার রিপ্রেজেন্টেটিভ কে সেটা খুঁজে বের করে। ফাইন্ডস দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য সেট অর ক্লাস বলতে পারেন, অফ দ্য ক্লাস হোয়ার এক্স বিলংস, এক্স যেই ক্লাসে বিলং করে তার রিপ্রেজেন্টেটিভ কে সেটা খুঁজে বের করে। এখন এটা কিভাবে কাজ করে, ধরুন আমি বললাম যে একটা আপনার কাছে মনে করেন এরকম একটা কানেকশন, একটা গ্রাফ আছে, সামহাও গ্রাফটা কানেক্ট হয়েছে আর কি এরকম। সে বললাম এটা 10, এটা হচ্ছে 9 8। আচ্ছা, এখানে কানেকশনটা থাকে প্যারেন্টের দিকে, মনে করেন 9 হচ্ছে 9 এর প্যারেন্ট হচ্ছে 10, ডিরেকশনটা থাকে 10 এর দিকে, আর 10 এর প্যারেন্ট সে নিজেই। এবার হচ্ছে গিয়ে পরে মনে করেন আরো এক্সটেন্ড করি, এটা 7, এটা 6, দেন এটা হচ্ছে 5, এটা 4 3, এরকম একটা আপনার কাছে আছে আর কি। তারপর এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1, ঠিক আছে। এরকম একটা গ্রাফ আপনার কাছে বা একটা ট্রি আপনার কাছে জেনারেট করা আছে। এখন যদি সিম্পলি আমি কল দিই এখান থেকে যে ফাইন্ড অফ, ধরেন আমি বললাম ফাইন্ড অফ 1, সে কি খুঁজে বের করে জানেন, এই 1 যে সেটে বিলং করে, এর 1 হচ্ছে এই সেটটা বিলং করতেছে, এই সেটটা বিলং করতেছে। এখন সে দেখবে 1 যে সেটে বিলং করে তার রিপ্রেজেন্টেটিভ কে, রিপ্রেজেন্টেটিভ হচ্ছে সিম্পলি দ্য রুট 1, যেটা রুট এই ট্রির, সেটা হচ্ছে তার রিপ্রেজেন্টেটিভ। বা এমনভাবে বলতে পারেন এই ট্রির মধ্যে একটা নোডই আছে যার রিপ্রেজেন্টেটিভ সে নিজেই, সো সেটাই হচ্ছে এই পুরো সেটটার, বা যার প্যারেন্ট হচ্ছে সে নিজেই। সো ওই নোডটাই হচ্ছে বেসিক্যালি এই পুরো সেটটার রিপ্রেজেন্টেটিভ। তার মানে দেখেন 1 এর প্যারেন্ট কিন্তু 10 না, 1 এর প্যারেন্ট হচ্ছে 7, 7 এর প্যারেন্ট হচ্ছে 9, 9 এর প্যারেন্ট হচ্ছে 10, এবং 10 এর প্যারেন্ট 10 নিজেই। তখন আমি বলতে পারতেছি যে এই ইয়াতে বা এই সেটটায় বা এই ক্লাসের রিপ্রেজেন্টেটিভ হচ্ছে 10, কারণ একটা ক্লাসের মধ্যে একটা নোডই থাকবে যার প্যারেন্ট সে আসলে নিজেই, তার মানে সেটা হচ্ছে আমাদের রুট নোড।
ওকে, তো আপনি যদি ফাইন্ড 1 দিয়ে কল করেন, আপনি হচ্ছে আউটপুট পাবেন হচ্ছে 10। সে আসলে কিভাবে কাজ করে, সে এবার দেখি সিমুলেশনটা, সে আসলে কাজটা করে কিভাবে। কাজটা করে সিম্পলি এইভাবে, ধরেন এখানে 1 আছে, সে 1 এর কাছে গেল, 1 কে যে বললো তোমার প্যারেন্ট কি তুমি নিজেই, 1 বললো না আমার প্যারেন্ট আমি নিজে না, আমার প্যারেন্ট হচ্ছে 7 এর কাছে গেল। এবার 7 কে বললো তুমি কি নিজের প্যারেন্ট, 7 বললো না আমিও নিজের প্যারেন্ট না। তাহলে সে কাকে কল দিবে, 9 কে কল দিবে, 9 বা 7 এর প্যারেন্টকে কল দিবে। 7 এর প্যারেন্টের কাছে গেল, যে বললো তুমি কি নিজের প্যারেন্ট, 9 বলবে যে না আমি নিজের প্যারেন্ট না, আমার প্যারেন্ট হচ্ছে 10। তাহলে সে 10 এর কাছে গেল। এবার 10 এর কাছে যে 10 কে কোশ্চেন করবে সেম কোশ্চেনটাই, যে তুমি নিজের প্যারেন্ট কিনা। 10 বলবে হ্যাঁ আমি নিজের প্যারেন্ট, তখন সে বলবে যে তাহলে এই সেটের রিপ্রেজেন্টেটিভ হচ্ছে 10। ঠিক আছে, তার মানে যখন একটা করে নোট আমি ট্রাভার্স করতেছি উপর দিকে, ফাইনালি যে নোটটাকে সে পাবে, যেই নোটটা নিজের প্যারেন্ট, সো সেটাই হচ্ছে বেসিক্যালি এই সেটটার রিপ্রেজেন্টেটিভ। ওকে, সো এইটার জন্য আমরা আসলে সুডো কোডটা কিভাবে বা কোডটা কিভাবে লিখি, এটা কোডটা লিখে হচ্ছে সিম্পলি এইভাবে। আমি কোডটা সিমুলেট করে দেখাচ্ছি যে কিভাবে কাজ করতেছে কোড বেসটা। সো ফাইনালি প্রথমে যেটা আমরা করব যে ইন্টিজার ফাইন্ড, ঠিক আছে, ধরেন আমি একটা এক্স দিলাম। সে ফার্স্টে কন্ডিশন চেক করবে যে যদি প্যারেন্ট অফ এক্স ইকুয়াল টু হয় এক্স, সেক্ষেত্রে রিটার্ন করব হচ্ছে এক্স কে। ঠিক আছে, তার মানে যদি কোনোটা দেখি 10 এর প্যারেন্ট, তার মানে সেটাই হচ্ছে আমার রিপ্রেজেন্টেটিভ। ওকে, আদারওয়াইজ আমি কি করব, আদারওয়াইজ আমি যেটা করব, আমি একটা আমার ফ্রেন্ডকে কল দিই। ধরেন কারণ ফ্রেন্ডকে কল দিয়ে বললাম দেখো তো এই ক্লাসের রিপ্রেজেন্টেটিভ কে। সো আমি ফ্রেন্ডকে কল দিয়ে বললাম ফাইন্ড অফ প্যারেন্ট অফ এক্স। না আমার প্যারেন্টটাকে পাস করলাম, আগে দেখি আচ্ছা আমার প্যারেন্টকে, এটা আলাদা করে রাখি। এই কোডটা যদি আরেকটু ছোট করি, আমি ফার্স্টে দেখি আমার প্যারেন্টকে, ইন্টিজার প্যারেন্ট, প্যারেন্টটাকে স্টোর করে রাখি ফার্স্টে। মানে কোডটা অনেক ছোট করে লেখা যায় এক লাইনই, বাট আমি একটু বড় করে লিখতেছি। সো প্যারেন্ট হচ্ছে গিয়ে বা প্যারেন্ট এক্স লিখি, প্যারেন্ট এক্স হচ্ছে প্যারেন্ট অফ এক্স, প্যারেন্ট অ্যারে থেকে আমি এক্সটাকে নিয়ে আসলাম। ঠিক আছে, এবার আমি জাস্ট আমার ফ্রেন্ডকে কল দিব, ফ্রেন্ড কল দিয়ে বললাম ফাইন্ড প্যারেন্ট অফ এক্স কে, সেম কোশ্চেনটা যে করো যে সে নিজের প্যারেন্ট কিনা। ঠিক আছে, পরে ফ্রেন্ড আমাকে যে অ্যান্সারটা দিবে সেটা আমি রিটার্ন করে দিব, রিটার্ন ফ্রেন্ড। ডান। এই কোডটা অনেক ছোট করে লেখা যায়, বাট বড় করে লিখতেছি যাতে একটু এক্সপ্লেনেটরি হয় আর কি। আচ্ছা, সো এটা হচ্ছে বেসিক্যালি কাজ, যে আমরা হচ্ছে বেসিক্যালি কি করতেছি, আমরা ফার্স্ট দেখলাম প্যারেন্টটাকে, এরপর ওই প্যারেন্টটাকে দিয়ে আবার কল পাঠাইলাম যে দেখো তো ওর আমার রিপ্রেজেন্টেটিভকে বা আমার প্যারেন্ট যেখানে আছে দেখো তো ওকে কোশ্চেন করে যে ও নিজের প্যারেন্ট কিনা। ঠিক আছে, সো প্যারেন্ট ওকে কোশ্চেন করবে, তারপর সে আলটিমেট অ্যান্সারটা দিতে পারবে। এখন দেখেন এই কাজটার জন্য এটা আইটারেটিভলি করা যায়, বাট আমরা রিকার্সিভলি করলাম। সো সে আমি কল দিলাম ফাইন্ড অফ 1, এটা দিয়ে কল দিলাম। যখন আমি ফাইন্ড 1 দিয়ে কল দিছি, সে ফার্স্টে আসছে এখানে, এসে কোশ্চেন করলো প্যারেন্ট অফ এক্স কি সে নিজেই, মানে প্যারেন্ট অফ 1 কি 1ই? আসলে না, প্যারেন্ট অফ 1 কিন্তু 1 না, প্যারেন্ট অফ 1 হচ্ছে 7। তার মানে সে যেটা করবে এই ইফ এর রিটার্ন পার্টে যাবে না, এলসে যাবে, এলসে যে প্যারেন্টটাকে দেখলো, প্যারেন্ট হচ্ছে 7। এবার ফাইন্ড দিয়ে কল দিবে 7 কে, ফাইন্ড দিয়ে 7 দিয়ে কল দিল, দেখলো যে প্যারেন্ট দিয়ে কল দাও। ওকে, আবার কলটা আসলো, ধরেন ফাইন্ড 1 আসছে, ফাইন্ড 7 আসছে, 7 কল আসার পর সে চেক করবে 7 কি নিজের প্যারেন্ট, দেখলো যে না 7 তো নিজের প্যারেন্ট না। তাহলে যেটা করবে কল দিবে কাকে, 7 এর যে প্যারেন্ট 9 তাকে দিয়ে কল দিবে, ফাইন্ড 9। ওকে, সো আবার সেম কোশ্চেন করতেছে যে 9 কি নিজের প্যারেন্ট কিনা, 9ও নিজের প্যারেন্ট না, তখন কাকে দিয়ে কল দিবে, 10 দিয়ে কল দিবে, ফাইন্ড 10, কেন 9 এর প্যারেন্ট হচ্ছে 10। ওকে, আবার 10 এর কাছে যে সেম কোশ্চেনটাই করতেছে যে 10 নিজের প্যারেন্ট কিনা, এন্ড 10 বলতেছে হ্যাঁ আমি নিজের প্যারেন্ট। তার মানে এই কন্ডিশনে যখন ট্রু হচ্ছে তখন 10 নিজেকে রিটার্ন করতেছে, 10 বলতেছে হ্যাঁ আমি হচ্ছে রিপ্রেজেন্টেটিভ। তখন 9 চিন্তা করতেছে, তার মানে ফ্রেন্ডের মধ্যে অ্যান্সারটা পাইছে সে ফাইন্ড কল দিয়ে। সো সে বলছে এই যে ফ্রেন্ড যে অ্যান্সারটা দিছে 10, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো আবার এই অ্যান্সারটাই উপরে প্রোপাগেট করতেছে, এটা হচ্ছে 10। সো আলটিমেটলি আমরা পাচ্ছি কি যে ফাইন্ড অফ 1 এর অ্যান্সার হচ্ছে গিয়ে 10। তার মানে 1 যে সেটে বিলং করে তার প্যারেন্ট হচ্ছে গিয়ে আসলে 10। ঠিক আছে, এইটা গেল হচ্ছে আমরা কিভাবে চিন্তা করি যে বা একটা নোডের আমরা রিপ্রেজেন্টেটিভ কিভাবে খুঁজে বের করতে পারি, একটা নোড যে সেটে বিলং করে তার রিপ্রেজেন্টেটিভ আসলে কে। এটা হচ্ছে ফাইন্ড ফাংশন। ওকে, ফাইন্ড ফাংশনে কি কোনো কোশ্চেন আছে?
না স্যার। ওকে, যে ফাইন্ড ফাংশনে যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা এখন ইউনিয়ন ফাংশনে যাই, যে ইউনিয়ন ফাংশন আসলে কি কাজ করে। এটা গেল, তাহলে আমরা সেট দেখলাম যে সেটের কাজ কি, আমরা ফাইন্ড দেখলাম ফাইন্ডের কাজ কি। সেটা যদি আমি মার্ক করে রাখি এগুলাকে, আমরা সেটের কাজ দেখলাম, আমরা ফাইন্ডের কাজ দেখলাম, এখন দেখবো আমাদের ইউনিয়নের কাজ কি। ঠিক আছে, আচ্ছা, লাস্ট ওয়ান ইজ দ্য ইউনিয়ন ফাংশন। আচ্ছা, তার আগে ইউনিয়ন দেখার আগে একটু এইটা বলি, বলেন তো সেট করার কমপ্লেক্সিটি কত আমাদের, যখন আমি ভ্যালু সেট করতেছি তখন কমপ্লেক্সিটি কত হতে পারে? টাইম কমপ্লেক্সিটি কত হতে পারে? অর্ডার অফ 1। হ্যাঁ, অর্ডার অফ 1, কারণ কাজই করতেছি না, সিম্পলি এখানে বসাই দিছি, তাহলে এটা হচ্ছে অর্ডার অফ 1 বা কনস্ট্যান্ট। ঠিক আছে, এটা সেটের কাজ, সেট খুব স্ট্রেট ফরওয়ার্ড। এখন বলেন এই ফাইন্ড ফাংশনটা টাইম কমপ্লেক্সিটি কত হতে পারে? n, কত? অর্ডার অফ n। কেন? স্যার একটা সেটের টোটাল যতগুলো উপাদান সেই কয়টা মানে অলরেডি কানেক্টেড থাকতে পারে। হ্যাঁ, আচ্ছা, ওই যে কথাটা বলছে এটা অর্ডার অফ n কেন হয় একটু জাস্ট এক্সপ্লেইন করতেছি। দেখেন, মনে করেন মানে ওর্স কেস অর্ডার অফ n। ওকে, সো মনে করেন আপনাকে আমি একটা এরকম একটা গ্রাফ সামহাউ কানেক্ট হয়েছে আর কি, সামহাউ কানেক্ট হয়েছে এরকম একটা গ্রাফ। 1 নিজের প্যারেন্ট, 2 এর প্যারেন্ট মনে করেন 1, 3 এর প্যারেন্ট মনে করেন 2, 4 এর প্যারেন্ট মনে করেন 3, 5 এর প্যারেন্ট মনে করেন হচ্ছে 4, 6 এর প্যারেন্ট মনে করেন 7, এইটা 7 এর প্যারেন্ট মনে করেন 6, এরকম। এখন আপনাকে যদি আমি ফাইন্ড 7 দিয়ে কল দেই, ঠিক আছে, ফাইন্ড 7 দিয়ে কল দিলাম, তাহলে বলেন তো আউটপুটটা কি হবে? 7 যে সেটে বিলং করে তার রিপ্রেজেন্টেটিভ কে? 1। ঠিক আছে, কিন্তু এই 1 পাওয়ার জন্য তাকে কয় স্টেপ উপর ওঠা লাগছে? দেখেন, সে ফার্স্টে 7 এর কল আসছে, 6 এর কাছে গেছে, 6 থেকে 5 এর কাছে গেছে, 5 থেকে 4 এর কাছে গেছে, 4 থেকে 3 এর কাছে গেছে, 3 থেকে 2 এর কাছে গেছে, 2 থেকে আবার 1 এর কাছে গেছে, তাই না? এরপর 1 থেকে রিটার্ন করতে করতে আগাইছে, তাই তো? বুঝছেন কথা? জি স্যার। আচ্ছা, তাহলে হচ্ছে 7 থেকে এই একটা স্টেপ করে উপরে যখন উঠতেছে তখন বেসিক্যালি সে একদম মানে অনেকখানি পাথ তাকে পাড়ি দিতে হয়েছে। কয়টা স্টেপ সে আগে এসে উপরে উঠছে? 1 2 3 4 5 6, 6টা স্টেপ। ঠিক আছে, তারপরে ওর্স কেস সিনারিতে এমন হইতে পারে যেটা একদম লিনিয়ার একটা লাইন হয়েছে সেটা, এবং এইখান থেকে তার একদম টপ পর্যন্ত ওঠা লাগতেছে এই প্যারেন্ট ফাইন্ড খোঁজার জন্য। সেই ক্ষেত্রে কমপ্লেক্সিটি হয় হচ্ছে অর্ডার অফ, রাফলি বলি আমরা কি, অর্ডার অফ n, যে তাকে n পরিমাণ পাথ পাড়ি দেওয়া লাগছে, বা আপনি বলতে পারেন n-1। আলটিমেটলি n-1 তো আমরা লিখি না অর্ডারে, আমি অর্ডার অফ n-টা লিখি। সো ফাইন্ডের ওর্স্ট কেস কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ n। ওকে, এখন আসেন যে আমরা এরপরের পার্টটা যাই। ফাইন্ড এটা আরো কিছু কাজ আমরা করব, কাজ করার আগে আমরা ইউনিয়ন কি করে সেটা দেখে আসি। আচ্ছা, ইউনিয়নের কাজ হচ্ছে দুইটা সেটকে ইউনিয়ন করা, ঠিক আছে, বা দুইটা সেটের রিপ্রেজেন্টেটিভকে কানেক্ট করে দেওয়া। এটা হচ্ছে ইউনিয়ন x, y, ধরেন x y না বলে আমরা বলি ইউনিয়ন u, v, যে আপনাকে ইউভি দেওয়া আছে, আপনি ইউভি কে কানেক্ট করবেন। সো কানেক্টস দ্য রিপ্রেজেন্টেটিভ অফ ইউ অ্যান্ড ভি, ইউভি রিপ্রেজেন্ট কানেক্ট করে যদি if they are different, they are from different set. ডিফারেন্ট সেট। আচ্ছা, সে যেটা করে কানেক্ট করে ইউভি এর রিপ্রেজেন্টেটিভ গুলাকে বা ইউভি এর রিপ্রেজেন্টেটিভদেরকে যদি তারা ডিফারেন্ট সেট থেকে বিলং করে। ঠিক আছে, এমন হতে পারে যে আপনি দুটো কানেক্ট করতে বলতেছেন, দুটো অলরেডি এক সেটের মধ্যেই আছে, তাহলে সেটাকে কানেক্ট করার দরকার নেই, সেটাকে আমরা ইউনিয়ন আর করবো না। কিন্তু যদি বলা হয় যে দুইটা সেম সেটের নাই আসলে, তখন কানেক্ট করার সময় আমরা রিপ্রেজেন্টেটিভ গুলাকে কানেক্ট করে দিই। ঠিক আছে, এখন এখানে একটা কথা আছে, রিপ্রেজেন্টেটিভ কানেক্ট করার পরে রিপ্রেজেন্টেটিভ আর দুইটা থাকবে না এক সেটের মধ্যে, তখন একটাকে রিপ্রেজেন্টেটিভ বাদ দিতে হবে। সো দেখি কি করা যায় এটা। এখানে আমরা যে ধরেন দুইটা আমি জাস্ট সিনারিও বলি, একটা হচ্ছে 1, ধরেন এরকম কিছু একটা আছে সিনারিও, এটা একটা সেট, এটা একটা ডিসজয়েন্ট সেট, দুইটা ডিসজয়েন্ট সেট আছে মনে করেন, এটা আছে 4,
সে 5 6, ঠিক আছে, এটা একটা সেট। এখন চিন্তা করি এইভাবে, ধরেন আপনাকে বললাম ইউনিয়ন 2,3, এই একটাকে আপনারা বলছেন যে দুইটা নোড যে সেম সেটে বিলং করে না, এটা আমরা বুঝবো কিভাবে, যদি দুইটার রিপ্রেজেন্টেটিভ খুঁজে বের করি। যদি রিপ্রেজেন্টেটিভ দুটো যদি সেম হয় তার মানে তারা সেম সেটে বিলং করে, আর রিপ্রেজেন্টেটিভ দুটো যদি ডিফারেন্ট হয় তার মানে তারা ডিফারেন্ট সেটে বিলং করে। ওকে, সো এখন আমি যদি ধরেন কল দিলাম ইউনিয়ন 2,3, তার মানে কি করলাম, 2 আর 3 কে কানেক্ট করার ট্রাই করতেছি। এখন 2 আর 3 কি অলরেডি কানেক্টেড নাকি কানেক্ট করতে হবে? স্যার ওদের রিপ্রেজেন্টেটিভ তো সেম। হ্যাঁ, ওদের সেম, তার মানে তারা অলরেডি সেম সেটের মধ্যে বিলং করে, তার মানে এখানে কানেক্ট করার কিছু নাই। ঠিক আছে, কিন্তু যদি আমি বলতাম ইউনিয়ন অফ 2,5, সেই ক্ষেত্রে কি করব? সেই ক্ষেত্রে দেখবো 2 এর রিপ্রেজেন্টেটিভ কে, 2 এর রিপ্রেজেন্টেটিভ হচ্ছে 1, বাট 5 এর রিপ্রেজেন্টেটিভ হচ্ছে 4, তার মানে এখন এই দুটোকে কানেক্ট করা যায়। আপনারা দেখছেন যখন আমি দুইটা সেটকে কানেক্ট করি সব এলিমেন্টই কিন্তু কানেক্ট হয়ে যাচ্ছে, বা দুইটা সেটে সব এলিমেন্টই একটার মধ্যে চলে আসতেছে। এখন যদি আমি চিন্তা করি তাহলে 2 এর রিপ্রেজেন্টেটিভ হচ্ছে কে 1, আর 5 এর রিপ্রেজেন্টেটিভ হচ্ছে গিয়ে 4। এই 1 আর 4 কে আমি কানেক্ট করে দিব। এখন তার মানে দুইটা সেট আছে, একটা হচ্ছে 1, এইটা একটা সেট, সে এইটা একটা সেট, আর এইটা হচ্ছে আরেকটা সেট। এখন এই দুইটা সেটকে আমি কিভাবে কানেক্ট করব? রিপ্রেজেন্টেটিভ গুলোকে কানেক্ট করে দিব। ধরেন আমি বললাম যে 4 এর প্যারেন্ট আসে নিজে থাকবে না, আমি 1 কে হচ্ছে প্যারেন্ট বানিয়ে দিব। ঠিক আছে, 1 হবে আলটিমেট রিপ্রেজেন্টেটিভ, মানে এই দুইটার মধ্যে 1 হবে রিপ্রেজেন্টেটিভ, তার মানে 4 হচ্ছে এখানে কানেক্ট হয়ে যাবে। বা দেখতে এটা কেমন হবে, আমি যদি সুন্দর করে ড্র করি এটাকে, ধরেন এটা হবে দেখতে এরকম যে 1 আছে, 2 3, মানে কানেক্ট করার পর যে কোনো একটাকে রিপ্রেজেন্টেটিভ আমি ইনিশিয়ালি বানিয়ে দিতে পারি। আমরা কিভাবে করব এটার একটা মানে নিয়ম আছে, নিয়মটার পরে দেখতেছি। সো 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, ঠিক আছে। সো কানেকশন দেখতে এরকম হবে। যদি আমি 2 আর 3 কে যদি আমি ইউনিয়ন কল করি 2 আর 5 কে, তাহলে যেটা হবে আমি দুইটার রিপ্রেজেন্টেটিভকে সিম্পলি কানেক্ট করে দিব। সো এটা হবে आंसर, যে রিপ্রেজেন্টেটিভ আসলে কি করে। ঠিক আছে, সো রিপ্রেজেন্টেটিভ জন্য যদি আমি সুডো কোডটা লিখি বা ইউনিয়নের জন্য আমি সুডো কোডটা লিখি, চলো আমরা একটু দেখি কি করা যায় এখানে। জাস্ট সিম্পলি আমি লিখি এখানে ইউনিয়ন ভয়েড ইউনিয়ন করতেছি দুইটা নোডের মধ্যে, একটা হচ্ছে ইন্টিজার ইউ আর একটা হচ্ছে ভি। সো ফার্স্টে আমি খুঁজে বের করব যে রিপ্রেজেন্টেটিভ কে, ইউ এর ইন্টিজার, ধরেন আর ইউ লিখলাম, রিপ্রেজেন্টেটিভ অফ ইউ। আচ্ছা, রিপ্রেজেন্টেটিভ খুঁজে দিবে আমাকে কোন ফাংশন বলেন তো? আমাকে রিপ্রেজেন্টেটিভ খুঁজে দেয় কোন ফাংশন? ফাইন্ড ফাংশন খুঁজে দেয়। তো ফাইন্ড ফাংশনে কল দিই আমরা, ফাইন্ড ইউ দিয়ে কল দিই, ফাইন্ড ইউ কল দিলাম। আরেকটা কল দিই হচ্ছে আর ভি, তার মানে ফাইন্ড অফ ভি। জাস্ট আর ভি কে খুঁজে বের করতে যাচ্ছে আর কি, রিপ্রেজেন্টেটিভ অফ ভি। যদি দেখি যদি আর ইউ ইকুয়াল টু আর ভি হয়, তার মানে দুইটা সেম সেটে বিলং করে, ইউ আর ভি সেম সেটে বিলং করতেছে, সেই ক্ষেত্রে আমার কানেক্ট করা দরকার নেই, আমি রিটার্ন করে দিব, মানে এখানে কানেকশন দরকার নেই আমাদের। আর যদি সেম সেটে বিলং না করে তাহলে একটাকে প্যারেন্ট বানিয়ে দিই। ধরেন আমি বললাম প্যারেন্ট অফ আর ভি হচ্ছে আর ইউ, তার মানে রিপ্রেজেন্টেটিভ অফ ভি এর, ধরেন এটা ই ইউ, এটা হচ্ছে ভি, চিন্তা করতেছি, বা এটা হচ্ছে সেট ইউ, এটা সেট ভি। আর আমি যদি দুটো নোড কানেক্ট করতে চাই, মনে করেন বলছি যে 2 আর 5 কানেক্ট করব, এটা কানেক্ট করব আর এটা কানেক্ট করব। সো এটা হচ্ছে আর ইউ আর এটা হচ্ছে আর ভি, মানে রিপ্রেজেন্টেটিভ অফ ইউ হচ্ছে গিয়ে 1, রিপ্রেজেন্টেটিভ অফ ভি হচ্ছে গিয়ে 4। যখন কানেক্ট করতে, যখন দেখবো দুটো সেম তখন কানেক্ট করব না, কিন্তু যদি কানেক্ট করতে যাই তখন কি করব, প্যারেন্ট অফ আর ভি হবে হচ্ছে আর ইউ, দ্যাটস ইট। এই যে কানেকশন হয়ে গেল, এটা হচ্ছে ইউনিয়ন করলাম আমরা এই পার্টটাতে এসে আমরা বেসিক্যালি ইউনিয়ন করছি। ঠিক আছে, আর এগুলো কি করছি, রিপ্রেজেন্টেটিভ খুঁজে বের করতেছি, ফাইন্ড দা রিপ্রেজেন্টেটিভ। ওকে, এটা গেল হচ্ছে ইউনিয়নের পার্ট। আমরা হচ্ছে কি কি পার্ট দেখলাম, এটা হচ্ছে ইউনিয়ন করলাম, তার আগে হচ্ছে আমরা ফাইন্ড ফাংশন দেখছি, আর তার আগে আমরা কি দেখছি, সিম্পলি সেট করা ফাংশন। এখন বলেন তো ইউনিয়নের কমপ্লেক্সিটি আসলে কত মনে হচ্ছে, বলতে পারবেন? ইউনিয়নের কমপ্লেক্সিটি কত, টাইম কমপ্লেক্সিটি? দেখেন আমি একটু জাস্ট দেখাই। ফাইন্ড করতে ওয়ার্স্ট কেস টাইম কমপ্লেক্সিটি কত দেখছি আমরা, ফাইন্ড করতে ওয়ার্স্ট কেস টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ n। ঠিক আছে, এটা কোথা থেকে আসছে? আচ্ছা, এইখানেও ফাইন্ড করতে ওয়ার্স্ট কেস কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ n।
এইটা চেক করতে আমার কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ 1, আর এটা চেক করতেও কমপ্লেক্সিটি হচ্ছে বা এটা করতে অর্ডার অফ 1। তো আলটিমেটলি কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ এনই হচ্ছে। ঠিক আছে, তার মানে ইউনিয়ন ফাংশনটাও বা ইউনিয়ন করতেও বেসিক্যালি আমার টাইম কমপ্লেক্সিটি লাগতেছে অর্ডার অফ এন। এখন একটু দেখি এই কমপ্লেক্সিটি গুলোকে রিডিউস করা যায় কিনা। দ্য অ্যান্সার ইজ এই কমপ্লেক্সিটি গুলোকে রিডিউস করা যায়, এই জন্য আমরা দুইটা হিউরিস্টিক অ্যাপ্লাই করব। ঠিক আছে স্যার বেস্ট কেস কি অর্ডার অফ 1? বেস্ট কেস হ্যাঁ বলতে পারেন অর্ডার অফ 1, বাট আমরা বেস্ট আপাতত চিন্তা না করি। হ্যাঁ, আমরা ওয়ার্স্ট কেস নিয়ে কনসার্ন থাকি, এইগুলাই বেস্ট কেস চিন্তা করা হয় না খুব একটা। ওকে, সো আমরা হচ্ছে যা যা দেখলাম, যে সেট করে দেখলাম, ফাইন্ড করে দেখলাম, ইউনিয়ন করে দেখলাম, যে তিনটা কিভাবে কাজ করে। এখন একটু খেয়াল করি, ফার্স্ট আমরা ফাইন্ডের কাছে চলে যাই, যে ফাইন্ডের এই কমপ্লেক্সিটিটা আমি কমাইতে পারি কিনা। চলেন দেখি, ফাইন্ডের কোড বেস দেখছিলাম, হ্যাঁ ফাইন্ডের কোড বেস আমার কাছে আছে, ইউনিয়নের কোড বেস আছে, সেটের কোড বেস আছে। সেটে আমার কোনো চেঞ্জ করার দরকার নাই, কারণ সেটের কমপ্লেক্সিটি অলরেডি অনেক কম, এটা হচ্ছে অর্ডার অফ 1, এটাকে আর কমানোর কিছু নাই। ঠিক আছে, কিন্তু দেখি ফাইন্ডে আমি কিছু করতে পারি কিনা। আচ্ছা দেখেন, ফাইন্ডে দেখেন আমরা দেখছি যদি আমাদের গ্রাফটা এরকম হয় দেখতে, তাহলে আমার কমপ্লেক্সিটি লাগতেছে অর্ডার অফ এন। হোয়াট ইফ আমার গ্রাফটা দেখতে এরকম, এই যে 1, আমার দরকার শুধু ইনফরমেশন যে এই দুইটা এইটার রিপ্রেজেন্টেটিভ কে, আর কিছু দরকার নেই, আমার শুধু ইনফরমেশন দরকার। যদি এরকম হইতো গ্রাফটা দেখতে, যে 2 এর প্যারেন্ট হচ্ছে 1, 3 এর প্যারেন্ট হচ্ছে 1, বা 3 রিপ্রেজেন্টেটিভ হচ্ছে 1, আমার দরকার রিপ্রেজেন্টেটিভ কে, প্যারেন্ট কি এটা কিন্তু আমার জানা দরকার নাই খুব একটা। 5 এর রিপ্রেজেন্টেটিভ হচ্ছে 1, 6 এর হচ্ছে 1, 7 এর হচ্ছে 1। বলেন তো যদি গ্রাফটা দেখতে এরকম বা ট্রিটা দেখতে যদি এমন হইতো, সেই ক্ষেত্রে কোনো একটা নোডের জন্য যদি আমি ফাইন্ড এক্স দিয়ে কল দিতাম, এনিথিং যে কোনোটা দিয়ে কল দিতাম, তাহলে আমার কমপ্লেক্সিটি কত লাগতো? 1 লাগতো মেবি, অর্ডার অফ 1 লাগতো, কারণ একদম এক স্টেপে এসে খুঁজে পাচ্ছে এরকম, কারণ প্রতিটার জন্য এক স্টেপে এসে খুঁজে পায়, এটার জন্য এক স্টেপে খুঁজে পায়, এটার জন্য এক স্টেপে খুঁজে পায়, এটার জন্য এক স্টেপে খুঁজে পায়। যদি এরকম হয় তাহলে আমার সেই ক্ষেত্রে কমপ্লেক্সিটি লাগবে হচ্ছে অর্ডার অফ 1। ওকে, সো এখন দেখেন, যে এখন সিম্পলি যদি বলি যে আমরা এই কাজটা করতে পারি, এই যে কাজটা আমি করলাম, এইটাকে যে এটা বানায় ফেললাম, এইটাকে বলতেছি আমরা পাথ কম্প্রেশন, যে পাথটাকে কম্প্রেস করে ফেলছি। যে এইটা থেকে যে আমরা এই যে এটা বিল্ড করলাম, এটাকে বলা হচ্ছে পাথ কম্প্রেশন। সো পাথ কম্প্রেশন কখন ঘটে? যখন আমি ফাইন্ড ফাংশন কল দেই, তখনই বেসিক্যালি পাথ কম্প্রেশন ঘটে। ঠিক আছে, সো পাথ কম্প্রেশনটা আসলে কিভাবে কাজ করে একটু ডিটেলসে বলি এখানে, যে পাথ কম্প্রেশনটা কিভাবে কাজ করতেছে। ধরেন যে আমি হচ্ছে সিম্পলি কল দিলাম, এখানে 1 নিজের প্যারেন্ট, 2 আছে, 3, 4, 5, 6, 7, সো এরকম আছে মনে করেন আপনার কাছে। আর মনে করেন এখানেও আছে 8, 9, 10, 11, এরকম কিছু একটা আপনার কাছে মনে করেন বিল্ড করা আছে। এখন আপনি এখান থেকে কল দিলেন হচ্ছে ফাইন্ড 7 দিয়ে, আপনি এখান থেকে কল দিলেন ফাইন্ড 7। সো ফাইন্ড 7 যখন কল দিচ্ছেন, সে কি করবে জানেন? এখানে আসবে ফার্স্ট 7 এর কাছে। 7 এর কাছে আসার পর সে দেখবে যে 7 তো নিজের প্যারেন্ট না, তাহলে 7 এর প্যারেন্টকে 4, এটা দিয়ে সে কল দিবে। এবার 4 ও নিজের প্যারেন্ট না, তাহলে 4 এর প্যারেন্টকে 3, এটা দিয়ে কল গেল। 3 ও নিজের প্যারেন্ট না, তাহলে 3 এর প্যারেন্টকে 1, এটা দিয়ে কল গেল সিম্পলি। তাহলে দেখেন, যখন আমি 7 এর প্যারেন্ট খুঁজতে আসলাম বা 7 এর রিপ্রেজেন্টেটিভ খুঁজতে আসলাম, তখন আমি এখানে কয়টা নোডকে ভিজিট করছি? একটাকে ভিজিট করছি, এটাকে ভিজিট করছি, 7 কে তো অবশ্যই ভিজিট করছি, দেন 3 কেও ভিজিট করছে, এন্ড ফাইনালি সে 1 কেও ভিজিট করছে। 1 তো আমার ফাইনাল রিপ্রেজেন্টেটিভ। ওকে, 1 থেকে আর ডিক ডাউন করে নেই আর কি, আর 1 থেকে আর নিচে নামে নেই বা উপরে উঠে নেই আর কি। সো ফাইন্ড 7 যখন আমি করতে গেলাম, তার মানে ফাইন্ড 7 এর রেজাল্ট পাবো হচ্ছে 1, বাট এইটা করার ফলশ্রুতিতে আমি যেটা দেখলাম যে আমি 7, 4, 3 এই তিনটাকে কিন্তু পাথ করে গেছি, বা এই পাথটা আমি ক্রস করে গেছি। সো আমি যেটা করব, যখন ফাইন্ড ফাংশন কল হচ্ছে, যেই পাথ দিয়ে আমি উপরে উঠতেছি সেই পাথটাকে কম্প্রেস করে ফেলবো। কিভাবে কম্প্রেস করব? সেই পাথে যতগুলো নোট পড়ে আমার, এই পাথে যতগুলো নোট পড়বে আমার, যে কোনো নোটকে আমি ভিজিট করছি, তাদেরকে রিপ্রেজেন্টেটিভের সাথে এক স্টেপে কানেক্ট করে দিব। ঠিক আছে, তাদেরকে কি করবো? রিপ্রেজেন্টেটিভের সাথে এক স্টেপে কানেক্ট করে দিব। তার মানে আলটিমেট ট্রিটা দেখতে কেমন হবে? আলটিমেট ট্রিটা দেখতে হবে এরকম। যখন একবার ফাইন্ড কল দিয়ে আমি পাথ কম্প্রেশন অ্যাপ্লাই করতেছি, ফাইন্ডের মধ্যে পাথ কম্প্রেশন আমি অ্যাপ্লাই করি,
তাহলে দেখতে হবে এটা ওরকম ট্রিটা যে 1 নিজের প্যারেন্ট, তারপর হচ্ছে 3 এক স্টেপে কানেক্ট করে দিব যেহেতু 3 এই পাথের মধ্যে ছিল, 4 কে আমি এক স্টেপে কানেক্ট করে দিব, আর কাকে 7 কে আমি এক স্টেপে কানেক্ট করে দিব। ঠিক আছে, তাহলে এই তিনটা এক স্টেপে কানেক্ট হয়ে যাবে। তাহলে বাকি নোডগুলো কি হবে? বাকি নোডগুলা যেটা করবে সেটা হচ্ছে যা ছিল তাই থাকবে। যেমন বাকি নোডগুলোর মধ্যে 5 ছিল কার চাইল্ড, 5 ছিল 3 চাইল্ড, এটা ওর জায়গাতেই থাকবে। 6 ছিল কার চাইল্ড, 6 ছিল 4 এর চাইল্ড, এটা ওর জায়গাতেই আছে। তারপর 2 এই পাঁচটা লেফট সাইডটা যা ছিল তাই থাকবে, কারণ এটা ওর মতো, ওদের কোনো চেঞ্জ হয় নাই। সো এটা আসবে 9 এখানে, এখানে আসবে হচ্ছে 8, এখানে আসবে 10, এখানে আসবে হচ্ছে 11। তার মানে যখন আমি একটা ভ্যালুর জন্য আমি কল দিচ্ছি ফাইন্ড ফাংশন, সেইটার রিপ্রেজেন্টেটিভ খুঁজে বের করার জন্য আমি যেই পাথ দিয়ে যাচ্ছি সেই পাথটাকে কিন্তু আমি কম্প্রেস করে ফেললাম। এই যে এই পাশে আমি সেই পাথটাকে কম্প্রেস করে ফেলছি। ঠিক আছে, তার মানে এই পাথের মধ্যে যতগুলো নোট পড়বে সেই নোটগুলোকে আমি এক স্টেপে কানেক্ট করে দিব। ঠিক আছে, কারোর সাথে রিপ্রেজেন্টেটিভের সাথে। এভাবে বেসিক্যালি কি হবে সুবিধাটা, মানে এটা করলে সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে আপনি ধরেন একবার ফাইন্ড 7 কল দিলেন, একবার মনে করেন আপনার একটা সময় বেশি লাগলো, ধরে নিই একবার সময় বেশি লাগছে, কিন্তু পরবর্তী যখন আপনি ফাইন্ড 7 কল দিবেন তখন কিন্তু আপনার সময় বেশি লাগবে না, আপনি একদম এক স্টেপে পেয়ে যাবেন। এবং 7 এর সাথে যে পাথগুলো কানেক্টেড বা যেই নোটগুলো কানেক্টেড ছিল এই রিপ্রেজেন্টেটিভ পর্যন্ত আসার আগ পর্যন্ত, তাদেরকে যদি আপনি কল দেন তাদের অ্যান্সারটা আপনি এক স্টেপেই পাবেন। এখন মনে করেন যে একটা আরো বড় ট্রি আছে বা আরো লেন্দি ট্রি আছে, সে আমরা চিন্তা করি আমাদের প্রথম যে ইয়েটা ছিল যেটা আমরা কমপ্লেক্সিটি দেখতেছিলাম ওর্স কেস, যে এটা হচ্ছে 1, এইটা মনে করেন 2 কানেক্টেড, 3 এর সাথে কানেক্টেড, 4 ও কানেক্টেড, 5 ও কানেক্টেড, 6 ও কানেক্টেড এন্ড 7, এরকম বিশাল একটা ট্রি মনে করেন আছে। এখন মনে করেন আমার বারবার ফাইন্ড কল দেয়া লাগে। ঠিক আছে, এখন আমি যদি ফাইন্ড 7 কল দিই, এখানে ফাইন্ড 7 এর রেজাল্ট তো জানেন যে আপনারা হচ্ছে 1 পাবেন। ঠিক আছে, এবং আমরা যদি পাথ কম্প্রেশন অ্যাপ্লাই করি, তাহলে যেটা হবে এই 7 কে 1 পর্যন্ত আসার আগ পর্যন্ত পাথের মধ্যে যারা পড়বে সবাই 1 এর সাথে এক স্টেপে কানেক্ট হয়ে যাবে। দেখি কারা কারা পড়ে। সো 7 থেকে আসার সময় 6 পড়বে পাথের মধ্যে, 7 তো পড়বেই, তারপর পড়বে হচ্ছে 5, এই 5টাও পড়ে, তারপর পরে হচ্ছে 4, এটাও আসে, তারপর আসে হচ্ছে 3, এটাও পাবো আমরা, তারপর পাবো হচ্ছে 2, তারপর পাবো হচ্ছে 1 ইটসেলফ। ঠিক আছে, তার মানে পাথ কম্প্রেশন হচ্ছে যেটা করবে এই পাথের মধ্যে যারা যারা পড়ছে তাদেরকে 1 এর সাথে এক স্টেপে কানেক্ট করে দিবে। পাথের মধ্যে পড়ছে 2, 3, 4, 5, 6, 7, সবাইকে এক স্টেপে কানেক্ট করে দিবে 1 এর সাথে। 2, 3, 4, 5, 6, 7, তার মানে যারা হচ্ছে এই পাথে পড়ে তাদের সবাইকে এক স্টেপে কানেক্ট করে দিল। আর রিমেনিং নোডগুলো যা ছিল তাই থাকবে, এখানে যদি কোনো রিমেনিং আর নোড নাই, তাই এটাই হচ্ছে আমাদের পাথ কম্প্রেশন ফাইন্ড 7 কল দেওয়ার পর যদি পাথ কম্প্রেশন অ্যাপ্লাই করি তার পরের অবস্থাটা ট্রি। ঠিক আছে, তার মানে এই পাথের মধ্যে যারা যারা পড়বে। এখন দেখেন আপনি ভাবতেছেন প্রথমবার কল দিলে তো আমার অর্ডার অফ n লাগতেছে, কিন্তু এখন আপনি যতবার কল দিবেন ততবার কিন্তু অর্ডার অফ n লাগবে না। একবার পাথ কম্প্রেশন অ্যাপ্লাই করার পরে এখন আপনি অন্য কোনো নোড দিয়ে কল দেন, আপনি 5 দিয়ে কল দেন, লাগবে হচ্ছে অর্ডার অফ 1, আপনি 6 দিয়ে কল দেন, লাগবে অর্ডার অফ 1, 4 দিয়ে কল দেন, তাও অর্ডার অফ 1ই লাগবে। কিন্তু যদি ট্রিটা এমনই থাকতো তাহলে কিন্তু প্রতিবার আপনার সেম পরিমাণ সময়ই লাগতো, কারণ আপনি 7 দিয়ে বারবার কল দিচ্ছেন, বারবারই অর্ডার অফ nই লাগবে। কিন্তু এখানে যদি আপনি 7 দিয়ে একবার কল দেওয়ার পরে এরপর 7 দিয়ে যতবারই কল দেন না কেন আপনার কমপ্লেক্সিটি হয়ে যাবে অর্ডার অফ 1। ঠিক আছে, সো এইভাবে এটা হচ্ছে পাথ কম্প্রেশন বা পাথ কম্প্রেশন করে আমরা বেসিক্যালি এই পাথটাকে রিডিউস করে ফেলতে পারি। যদি একটা এক্সাম্পল দেখাই, আরেকটা দুইটা এক্সাম্পল দেখলাম আমরা, আরেকটা দেখেন যে পাথ কম্প্রেশন আসলে কিভাবে কাজ করতেছে। সো ধরেন আমরা একটা ট্রি ফার্স্টে ড্র করি, যে 1 বা 10 হচ্ছে আমাদের রিপ্রেজেন্টেটিভ, এখানে আছে মনে করেন নোড 8, এখানে আছে হচ্ছে 7, 6, 5, এটা হচ্ছে 4, এখানে মনে করেন আছে 3, এখানে আছে 2, দেন এখানে লাস্টে আছে হচ্ছে 1। ঠিক আছে, এখন ধরেন আপনি কল দিবেন হচ্ছে 6 দিয়ে কল দিচ্ছেন, আপনি সিম্পলি 6 দিয়ে কল দিলেন, যে 6 এর রিপ্রেজেন্টেটিভ ফাইন্ড ফাংশন দিয়ে কল দিলেন, যে 6 এর ফাইন্ড কত আর কি, ফাইন্ড অফ 6। তাহলে ফাইন্ড অফ 6 করার পর আপনার ট্রিটা দেখতে কেমন হবে দেখি একটু, যে 6 এর ফার্স্টে কল যাবে 7 এর কাছে এই পাথটা,
তারপর 7 এর কলটা যাবে হচ্ছে 10 এর কাছে। তার মানে এই যে পাথটা, এই পাথে যতগুলো নোড আছে সেটা হচ্ছে 6 আর 7, এদেরকে আমরা 10 এর সাথে এক স্টেপে কানেক্ট করে দিব। তাহলে ফাইন্ড 6 এর করার পরে ট্রিটা দেখতে হবে যে এরকম, যদি পাথ কম্প্রেশন অ্যাপ্লাই করা হয়, পাথ কম্প্রেশন যদি অ্যাপ্লাই করি, ঠিক আছে, তাহলে ট্রিটা দেখতে কেমন হবে? ট্রিটা দেখতে হবে এরকম, 10 আর 7 আর 6 আগে কানেক্ট করে ফেলি, যেহেতু এটা এক স্টেপে কানেক্ট হবে। 7 আর 6 এক স্টেপে কানেক্ট হবে। 7 যদি এক স্টেপে কানেক্ট ছিল, বাট 6 এসে এক স্টেপে কানেক্ট হয়ে যাবে। এরপর হচ্ছে 8 যা ছিল তাই থাকবে, 8 3 রিমেনিং নোটগুলো আমি জাস্ট যা ছিল তাই লিখে দিব। এটা হচ্ছে 5, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 1। এবার হচ্ছে ধরেন আপনি ফাইন্ড 6 কল দেওয়ার পরে আপনি হচ্ছে ফাইন্ড 1 দিয়ে কল দিলেন, ঠিক আছে। এখন বলেন তো, ফাইন্ড 6 কল দেওয়ার পরে ফাইন্ড যখন 1 কল দিবেন, তখন এই 1টা কি আমরা এই ট্রির উপরে অ্যাপ্লাই করব, নাকি এই সেকেন্ড যে ট্রিটা পাইছে আপডেটেড ওটার উপরে অ্যাপ্লাই করব? প্রিভিয়াসটার উপরে অ্যাপ্লাই হবে, নাকি ফাইন্ড 6 কল দেওয়ার পরে যেটা পাইছি সেটার পর যদি আমি ফাইন্ড 1 কল দেই, তাহলে ওই যেটা আপডেটেড পাইলাম তার উপরে অ্যাপ্লাই হবে? কোনটার উপরে অ্যাপ্লাই হবে? স্যার নতুনটার উপরে। অবশ্যই নতুনটার উপর। হ্যাঁ, নতুনটার উপরে অ্যাপ্লাই হবে। সো আমরা দেখি এবার, তাহলে নতুনটার উপরে যে অ্যাপ্লাই করি, সো এখানে আসলে ফার্স্ট 1 তো অবশ্যই ভিজিট হবে। 1 থেকে গেল 5 এর কাছে, এটাও ভিজিট হবে। আবার ব্যাক ট্র্যাক করলাম 7, এটাও ভিজিট হবে, আবার উপরে গেলাম। সো এখন দেখেন তাহলে ট্রিটা দেখতে কেমন হবে? 10, এই পাশে আসতেছে হচ্ছে 8, এই পাশে 3 and 2, মানে আগের গুলো যারা আছে তারা লিখে ফেললাম। আর কোনটা কোনটা কানেক্ট হচ্ছে, 6 টা আগে ছিল, 7 5 আর 9 এক স্টেপে কানেক্ট হয়ে যাবে। 9 না 1, আর এই যে 4টা বাকি ছিল, এই 4টা 5 এর পরে কানেক্ট হবে। ওইটা তো এই পাথের মধ্যে পড়ে নাই। তার মানে আমরা শুধুমাত্র এই পাথটাকে, যে পাথটা দিয়ে আমরা উপরে উঠি ফাইন্ডের সময়, সেই পাথটাকে কমপ্রেস করে ফেলি বা পাথটাকে ছোট করে ফেলি। ওকে, অ্যাজ এ রেজাল্ট কি হচ্ছে সুবিধা, যে পরবর্তী যখন ওই পাথের কাউকে দিয়ে আমি কল দিব, তখন আমার সেম পরিমাণ কমপ্লেক্সিটি লাগতেছে না। সো এইটার কেসে আমরা টাইম কমপ্লেক্সিটি প্রুফ করতেছি না, বাট এটার কেসে রাফলি পাথ কম্প্রেশন অ্যাপ্লাই করলে কমপ্লেক্সিটি হয়ে যায় কত? কমপ্লেক্সিটি অর্ডার অফ log n বলা যায়, হ্যাঁ, অর্ডার অফ log n বলতে পারেন, log 2 বেস n, ঠিক আছে। এটা প্রুফে যাচ্ছি না, বাট এটা হচ্ছে এরকম কমপ্লেক্সিটি আর কি, যে সিম্পলি এটা কমপ্লেক্সিটি আসলে অর্ডার অফ log 2 বেস n পাথ কম্প্রেশন। সো আলটিমেটলি আমাদের ইউনিয়নের কমপ্লেক্সিটিও কমে যাবে, তাই না? ইউনিয়ন কিন্তু তখন অনেক কমে আসে আর কি কমপ্লেক্সিটি। সো এটাকে অর্ডার অফ 1 বলা যায় কি না, ফরগট। আচ্ছা, যদি আমি ইনফরমেশন দিলাম log 2 বেস n, যদি এটা মানে দেখি যে না আপডেট করা যায় আরো অর্ডার অফ 1, তখন আমি এটা জানা দিই। সো এটা হচ্ছে অর্ডার অফ log 2 বেস n অ্যাজ ফার অ্যাজ আই নো আর কি। সো এখন দেখি যে আমরা হচ্ছে বেসিক্যালি এটা দেখলাম ইউনিয়নের ক্ষেত্রে আমরা একটা পাথ কম্প্রেশন অ্যাপ্লাই করতে পারি। যখন আমরা ফাইন্ড ফাংশন করতেছি তখন আমরা এই পাথ কম্প্রেশনটা অ্যাপ্লাই করতে পারি। অ্যাপ্লাই করলে যেটা হবে যে আমরা একই পাথ যখন আবার আরেকবার ভিজিট করা লাগতেছে, সেম পরিমাণ টাইম আমরা ভিজিট করব না, তখন একবারে ভিজিট করলেই কাজ শেষ। এটা হচ্ছে পাথ কম্প্রেশন হিউরিস্টিক, ঠিক আছে। এটাকে হিউরিস্টিক বলে, জাস্ট বলে রাখি, এটাকে বলা হচ্ছে হিউরিস্টিক। এখন পাথ কম্প্রেশন হিউরিস্টিক অ্যাপ্লাই করার জন্য আমরা কোডে আসলে চেঞ্জটা কোথায় করব? কোড বেসে চেঞ্জটা হবে হচ্ছে, ধরেন আমরা ওই কোডটায় যাই, যে কোডটা লিখছিলাম অলরেডি একবার, আছে না এখানে? হ্যাঁ, জাস্ট আমরা যেটা করব, এইখানে যখন আমি ফ্রেন্ডকে পাস করতেছি রিটার্ন করার আগে এখানে স্টোর করে রাখবো যে ফ্রেন্ড আমাকে যে অ্যান্সারটা দিচ্ছে সেটাই হবে আমার নতুন প্যারেন্ট অফ এক্স হবে হচ্ছে ফ্রেন্ড, ঠিক আছে। এটা আমি স্টোর করে রাখলাম সিম্পলি, যে ফ্রেন্ড আমাকে যে অ্যান্সারটা দিছে এই লাইনটা জাস্ট এখানে আসবে, ফ্রেন্ড আমাকে যে অ্যান্সারটা দিছে এটা আমি প্যারেন্টের মধ্যে সেভ করব। এখন এটা কিভাবে কাজ করে, আমরা তো আগেরটা রিকার্সিভ ট্রি দেখছি, ঠিক আছে। দেখেন এটা যেভাবে কাজ করবে, ওই যে এক্স টেবল আমরা কানেক্ট হয়ে যাবে, কানেক্ট হবে এইভাবে যে 10 এর জন্য সে একটা অ্যান্সার রিটার্ন করলো, সে বললো 10, মানে 1 এর জন্য ফার্স্ট 7 কল হয়েছে, তারপর 9 কল হয়েছে, তারপর 10 কল হয়েছে, 10 থেকে রিটার্ন করলো 10। এবার এই অ্যান্সারটা সে রিটার্ন করার আগে যেটা করবে, সে বলবে তাহলে প্যারেন্ট অফ 9 হচ্ছে গিয়ে 10, যেহেতু এক্স টেবে কানেক্ট হবে সবগুলা। তারপর আবার উপরে চলে যাচ্ছে, উপরে চলে যে কল হবে হচ্ছে প্যারেন্ট অফ 7 হবে হচ্ছে 10, তার মানে 7 এর প্যারেন্ট হচ্ছে 10, এক্স টেবে কানেক্টেড। তারপর 1 এর প্যারেন্ট কি হবে, 1 এর প্যারেন্ট রিটার্ন করার আগে বলবে প্যারেন্ট অফ 1 হচ্ছে গিয়ে 10, তার মানে 10 কে এই পাথে যারা পড়ছে সবার প্যারেন্ট হয়ে গেল বা এক্স টেপে কানেক্ট হয়ে গেল।
দেখেন এটার উপর যদি আমি অ্যাপ্লাই করতাম, যদি আমি 1 দিয়ে কল দিতাম, তাহলে সে কি করতো? সে যেটা করতো 10 তো যা আছে তাই থাকবে 10 এর মতো, তাহলে 1 7 9 এরা সব এক্সট্রাপে কানেক্ট হয়ে যাবে, কারণ আমি যে অ্যান্সারটা পাচ্ছি রিপ্রেজেন্টেটিভ কে সেটাই কিন্তু আমি সবার প্যারেন্ট বানাই দিচ্ছি। তাহলে সে বলতেছে 9 এর প্যারেন্ট হচ্ছে 10 এক্সট্রাপে কানেক্টেড, 7 এর প্যারেন্টও বলতেছে 10 তাহলে এক্সট্রাপে কানেক্টেড, 1 এর প্যারেন্টও বলতেছে 10 তাহলে এটাও এক্সট্রাপে কানেক্টেড। আচ্ছা, বাদ বাকি যারা আছে তারা সবাই যা আছে তাই থাকবে। সো 2 আছে বাকি, 2 7 এর আন্ডারে ছিল, তারপর 6 বাকি ছিল, 6 হচ্ছে 9 এর প্যারেন্ট, 9 এর চিলড্রেন বা 9 এর চাইল্ড, তারপর হচ্ছে 8 5 ওরা যা আছে আগের মতোই থাকবে, জাস্ট ওই পাথটা যে পাথ দিয়ে আমি উপরে উঠছি সেই পাথটাকে কমপ্লিট করে ফেললাম। দ্যাটস ইট। তার মানে এখানে শুধু সিম্পলি একটা লাইন অ্যাড হবে এখানে, সেটা হচ্ছে প্যারেন্ট অফ এক্স ইকুয়াল টু ফ্রেন্ড যেটা অ্যান্সার দিচ্ছে সেটাই। ঠিক আছে, তো এটা গেল হচ্ছে ফাইন্ড ফাংশনের মধ্যে আমরা যখন হিউরিস্টিক অ্যাপ্লাই করি তখন কোডের চেঞ্জটা আসলে কোথায় হয়। আচ্ছা, এবার দেখি যে আমাদের ইউনিয়ন পার্টটা আসলে কি আছে। ইউনিয়ন পার্টটা আমরা কোনোভাবে অপটিমাইজ করতে পারি কিনা। ইউনিয়ন পার্টটা আরো অপটিমাইজ করা যায়। ঠিক আছে, সো একটু আগে দেখছেন আমরা আসলে ট্রির লেন্থ নিয়ে অনেক কনসার্ন, মানে ট্রির লেন্থটা যত ছোট রাখা যায় এটা দিয়ে আমরা বেসিক্যালি আমরা ট্রাই করি যে ট্রির লেন্থটা কতভাবে কম্প্রেস করা যায় বা ট্রির লেন্থটা কিভাবে ছোট করা যায়। তেমনি ভাবে যখন ইউনিয়ন করতেছি তখনও দুই ধরনের সিনারিও হইতে পারে। ওই সিনারিওর জন্য আমরা বেসিক্যালি ইউনিয়নের ক্ষেত্রেও আমরা একটা হিউরিস্টিক অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে ইউনিয়ন বাই র্যাঙ্ক হিউরিস্টিক। মানে হিউরিস্টিকের নাম হচ্ছে ইউনিয়ন বাই র্যাঙ্ক হিউরিস্টিক। আমরা যখন ইউনিয়ন করতেছি তখন আমরা র্যাঙ্কটা দেখবো যে কার র্যাঙ্ক বেশি। ওকে, সো মনে করেন যে একটা ট্রি আছে এরকম 1 ওইটা নিজের প্যারেন্ট, 2 হচ্ছে 1 এর চাইল্ড, 3 হচ্ছে 1 এর চাইল্ড, এখানে মনে করেন আছে 4 আর 5। আরেকটা সেট আছে মনে করেন বা একটা ক্লাস আছে মনে করেন বা ট্রি, সো এটা মনে করেন 6 হচ্ছে এটার কোঅর্ডিনেট বা এটা হচ্ছে 6 হচ্ছে এটার রিপ্রেজেন্টেটিভ, আছে 7 আছে হচ্ছে 8। এখন একটু চিন্তা করি, এটা হচ্ছে ইউনিয়ন বাই র্যাঙ্ক আমরা হিউরিস্টিক অ্যাপ্লাই করতেছি। সো একটু আগে আমরা কথা বলছিলাম যে যখন আমরা দেখব যে দুইটা সেম সেটে বিলং করে না, আমি সিম্পলি কানেক্ট করে দিতে পারি, মানে যে কোনো ভাবে কানেক্ট করতে পারি, আইদার 6 কে 1 এর সাথে কানেক্ট করতে পারি অথবা 1 কে 6 এর সাথে কানেক্ট করতে পারি, যে কোনো একটাকে প্যারেন্ট বানিয়ে দিলেই হবে। তো আসলে এটা অ্যান্সারটা ঠিক না, সবসময় মানে এটা করলে হবে না। আমরা দেখি আসলে কি করতে পারি। এই ক্ষেত্রে মনে করেন হাইট কত ট্রির, আমরা হাইটটাকে মিনিমাইজ করতে চাই। এই ক্ষেত্রে ট্রির হাইট হচ্ছে 0 1 2, হাইট হচ্ছে 2। আচ্ছা, এই ক্ষেত্রে হাইট কত? এই ক্ষেত্রে হাইট হচ্ছে 1। এবার আমি এক কাজ করি, দুইটা ওয়ে আমি দেখি, যদি আমি 1 কে 6 এর সাথে কানেক্ট করি তাহলে আমার হাইট কত হয়, আর 6 কে যদি 1 এর সাথে কানেক্ট করি তখন আমার হাইট কত হয়, এটা একটু দেখি আমরা। সো মনে করেন ফার্স্টে আমি যেটা করলাম 1 to 6 কানেক্ট করি, মানে 1 কে আমি 6 এর সাথে কানেক্ট করব, তার মানে 6 হচ্ছে প্যারেন্ট, তাহলে আমি 1 কে যেটা করছি 1 কে 6 এর সাথে কানেক্ট করে দিছি, আর 7 8ও থাকবে তার সাথে, 7 থাকতেছে 8ও থাকতেছে। ওকে, সো এটা হচ্ছে 2 বাকি থাকবে, এটা হচ্ছে 3 বাকি থাকলো, আর হচ্ছে 4 5 বাকি থাকলো, লিখে দিলাম। বাস, এটা হচ্ছে 1 to 6 যখন কানেক্ট করি। যদি 6 to 1 করি, 6 to 1 করলে কি হবে দেখতে এটা, সো এটা হচ্ছে 1 যা ছিল তাই থাকতেছে, 2 কানেক্ট করব, 3 এখানে আসলো, 4 আর 5। ওকে, তাহলে কোনটা বাকি আছে কানেক্ট করা? 6 কানেক্ট করা বাকি আছে। 6 কে আমি কানেক্ট করলাম এটার সাথে, আর 7 আর 8। এখন দেখেন এই ক্ষেত্রে আমার ট্রির হাইটটা কত হয়ে গেছে? ট্রির হাইটটা হচ্ছে 0 1 2 3, হাইট হচ্ছে 3 এই ক্ষেত্রে। আর এই ক্ষেত্রে হাইট কত আছে? এই ক্ষেত্রে হাইট কিন্তু 0 1 2 2ই আছে, দেখছেন? এখন আমরা চাই হচ্ছে হাইটটাকে মিনিমাইজ রাখতে, মানে হাইট যাতে খুব বেশি বড় না হয়। হাইট বড় হলে কি সমস্যা হবে? হাইট বড় হলে যখন আমি ফাইন্ড কল দিব আমাকে বেশি ডেপথ নামতে হবে, ঠিক আছে? সো যদি হাইটটা আমি মিনিমাইজ করে রাখতে পারি তাহলে যখন আমি ফাইন্ড কল দিব তাহলে আমার ডেপথ কম নামা লাগবে, অত বেশি ডেপথ যাওয়া লাগবে না হয়তো সবসময়, ঠিক আছে? তাহলে বলেন তো, যদি আমি এই চিন্তাটাই করি তাহলে এই দুটো ওয়ের মধ্যে 1 to 6 আর 6 to 1 কোনটা কানেক্ট করাটা ওয়াইজ ডিসিশন হবে? 1 to 6 কানেক্ট করবো নাকি 6 to 1 কানেক্ট করবো? স্যার সেকেন্ডটা, কারণ এটা করলে আমার হাইটটা মিনিমাইজ থাকতেছে, মানে হাইট হচ্ছে 2 আসছে হচ্ছে এখানে। ওকে, সো যেহেতু হাইট 2 আছে তার মানে হচ্ছে অন্যটা হচ্ছে বেসিক্যালি আমরা নিব না, আমরা হচ্ছে এটা নিয়ে ট্রাই করবো। তার মানে এটা থেকে আমরা যেটা বুঝতে পারি, আর হাইট আর র্যাঙ্ক অনেকটা সেম জিনিস আর কি, আপনি সেম চিন্তা করতে পারেন।
যে হাইট আর র্যাঙ্ক হচ্ছে আসলে সেম। এটাই হচ্ছে আমাদের হাইট, আমরা র্যাঙ্ক সেম জিনিস বলতেছি। ওকে, সো র্যাঙ্ক আর হাইটটা হচ্ছে সেম জিনিস। সো আমি যেটা করব, যেটা র্যাঙ্ক বড়, ঠিক আছে, দেখেন এখানে কিন্তু 1 এর র্যাঙ্ক বড় ছিল, সো 1 কে আমি প্যারেন্ট বানাই দিব, বা যেটার হাইট বড় তাকে আমি প্যারেন্ট বানাবো, যেটার হাইট ছোট সেটা হবে চাইল্ড। তাহলে এটা করলে বেসিক্যালি আমি দেখতে পাচ্ছি যে আমার হাইটটা মিনিমাইজ থাকতেছে। তাহলে যেটার হাইট বড় সেটা হবে প্যারেন্ট, যেটার হাইট ছোট সেটা হবে চাইল্ড। ওকে, হোয়াট ইফ আরেকটা কেস যদি বলি আমি, এরকম ধরেন আমি আরেকটা ট্রি দিলাম, এরকম দুইটা ট্রি দিলাম আপনাকে, যে একটা হচ্ছে 1 2 3, এরকম একটা সিনারিও আছে মনে করেন, আরেকটা আছে হচ্ছে 4 5 6, এইটা আরেকটা জাস্ট সিনারিও আপনার জন্য। এখন এইটার হাইট হচ্ছে 1, এইটার হাইট হচ্ছে 1। ওকে, এখন বলেন তো এই দুইটার মধ্যে এখন আমি কোনটা মানে কি কানেক্ট করবো আর কি, 1 to 6 1 to 4 করব নাকি 4 to 1 করব? কোনটা করাটা ওয়াইজ ডিসিশন এখানে? বলতে পারবেন 1 to 4 করলে ওয়াইজ ডিসিশন হবে নাকি 4 to 1 করলে ওয়াইজ ডিসিশন হবে? স্যার দুইটারই তো হাইট সেম। হ্যাঁ, এবং কানেক্ট করলে দুইটার হাইটই 2 হয়ে যাবে না, রাইট? যদি আমি কানেক্ট করি, দেখেন আমি কানেক্ট করছি মনে করেন 1 to 4, তাহলে 4 কে চাইল্ড, 4 কে আমি প্যারেন্ট বানাবো, 4 কে প্যারেন্ট বানাবো, তাহলে 1 হবে হচ্ছে এখানে আসবে 2, আর হচ্ছে 3, আর 5, আর হচ্ছে এখানে 6, ঠিক আছে। আর 4 to 1 যদি করি তাহলে 1 হবে আমার চাইল্ড, 1 হবে আমার প্যারেন্ট। 4 to 1 করলে তাহলে 1 এর সাথে কে কে আছে, 2 আর 3 আছে, আর 4 কে কানেক্ট করলাম, 4 এর সাথে কে কে আছে, 5 আর 6, এটা কানেক্ট হয়ে গেল। দেখেন এখানেও হাইট হয়ে গেছে 2, এখানেও কিন্তু হাইট 2 থাকছে। তার মানে বুঝতে পারলাম যে যদি দুইটা র্যাঙ্ক সেম হয় বা দুইটা হাইট যদি সেম হয়, আমি যেটাই করি না কেন কোনো ম্যাটার করতেছে না, হাইট এক বাড়বেই। ঠিক আছে, এই ক্ষেত্রে আপনি যে কোনো একটা কানেক্ট করতে পারেন, মানে এই ক্ষেত্রে কোনো ইস্যু নাই যে আপনি এটা কানেক্ট করতে পারবেন না, ওটা করতে পারবেন না, এই ক্ষেত্রে কোনো চেঞ্জ নাই। যদি দুইটার হাইট সেম থাকে তাহলে আমি যে কোনো একটাকে কানেক্ট করে দিব, এবং যেটা কানেক্ট করতেছি, যেটাকে প্যারেন্ট বানাচ্ছি, তার হাইট এক বেড়ে যাবে আর কি। সো দুইটা সিনারিও। সো একটা হচ্ছে যদি হাইট কোনোটার কম বেশি হয়, যেটার হাইট বেশি তাকে প্যারেন্ট বানাবো, আর আরেকটা হচ্ছে যদি হাইট দুটো যদি সেম হয়, তাহলে যেটা করব যে কোনো একটাকে আমি প্যারেন্ট বানাতে পারি, কিন্তু যাকে প্যারেন্ট বানাচ্ছি তার হাইট তখন এক ইনক্রিজ করতে হবে। এবার আসি এইটার কোড বেজে চেঞ্জটা কই হবে। এইটার কোড বেজে চেঞ্জ হবে হচ্ছে এই দেখেন, আমরা হচ্ছে ওইটার সাথে কম্পেয়ার করে করে লিখি কোডটা। সো সে আমরা হচ্ছে ভয়েড জাস্ট লিখি এই পার্টটা। ফার্স্টে তো আমরা চেক করবই যে আমরা আসলে দুইটা সেম ক্লাসে বিলং করে কিনা। সেম ক্লাসে বিলং করে তাদের মধ্যে কোনো কানেকশন আমরা ক্রিয়েট করব না, বা তখন কোনো ইউনিয়ন করার কাজ নাই। তাহলে ভয়েড সিম্পলি ইউনিয়ন, চিন্তা করি ইউনিয়ন ইন্টিজার ইউ, ইন্টিজার ভি, ইউভি কে নিলাম আমরা, ফার্স্টে খুঁজে বের করি দুইটা রিপ্রেজেন্টেটিভ সেম কিনা। আর ইউ হচ্ছে গিয়ে ফাইন্ড অফ ইউ, আর ইন্টিজার আর অফ ভি, রিপ্রেজেন্টেটিভ অফ ভি হচ্ছে ফাইন্ড অফ ভি, কল দিলাম সিম্পলি। এবার যেটা করব, যদি দেখি আর ইউ আর আর ভি সেম, তার মানে দুইটা রিপ্রেজেন্টেটিভ সেম, সেক্ষেত্রে কানেক্ট করার দরকার নাই, রিটার্ন করে দিব, এখানেই কাজ শেষ। আর যদি দেখি না কানেক্ট করা লাগবে, তখন আমরা সিম্পলি কানেক্ট করবো না, এরকম এই যে আগে সিম্পলি কানেক্ট করে দিয়েছিলাম, এটা এখন করতে পারবো না। এখন যেটা করব, যদি দেখি র্যাঙ্ক অফ, আচ্ছা ইনিশিয়ালি সবার র্যাঙ্ক 0 থাকে, ঠিক আছে, ইনিশিয়ালি যখন কোনো কানেকশন নাই কারোর সাথে, কোনো নোডের কানেকশন নাই, তখন হচ্ছে সবার র্যাঙ্ক হচ্ছে 0। যদি দেখি র্যাঙ্ক অফ আর ইউ ইজ গ্রেটার দেন র্যাঙ্ক অফ আর ভি, তার মানে আর ইউ এর র্যাঙ্ক বড়, তাহলে প্যারেন্ট কাকে বানাবো, যার র্যাঙ্ক বড় তাকেই প্যারেন্ট বানাবো। তাহলে প্যারেন্ট অফ আর ভি হবে হচ্ছে আর ইউ, তার মানে আর ইউ হচ্ছে আর ভি এর প্যারেন্ট হইল। আচ্ছা, এলস ইফ যদি র্যাঙ্ক অফ আর ভি ইজ গ্রেটার দেন হয় র্যাঙ্ক অফ আর ইউ, মানে রিপ্রেজেন্টেটিভ অফ ইউ এর যদি র্যাঙ্কটা ছোট হয়, ভি এটা যদি বড় হয়, তাহলে ওটা হবে প্যারেন্ট। তাহলে প্যারেন্ট হবে হচ্ছে র্যাঙ্ক অফ ইউ উইল বি র্যাঙ্ক অফ ভি।
তার মানে যে বড়, যার র্যাঙ্ক বড়, সে প্যারেন্ট হবে। আচ্ছা, এলস পার্টটায় কখন যাবো? যখন দুইটার হাইট সেম। এটা তো হাইট কোনটার বড় কোনটা ছোট আর কি। আর এলস পার্টে যাব হচ্ছে যখন দুইটার হাইট সেম, সেটা হবে হচ্ছে তাহলে যে কোনো একটাকে প্যারেন্ট বানাতে পারি। ধরুন আমি আর ইউ কে প্যারেন্ট বানাবো, আর ভি উইল বি আর ইউ। আপনি চাইলে আর ভি কে বানাতে পারেন প্যারেন্ট, কিন্তু যাকে প্যারেন্ট বানাবেন তার র্যাঙ্কটা আপডেট করে দিতে হবে। র্যাঙ্ক অফ আর ইউ ইকুয়াল টু বা প্লাস ইকুয়াল 1, প্লাস ইকুয়াল 1। শেষ। এখন হচ্ছে বেসিক্যালি আমরা এই পার্টের মধ্যে, এই যে এতটুকুর মধ্যে আমি যে কাজটা করলাম, এখানে ইউনিয়ন করলাম, আগের মতো ইউনিয়ন করছি, বাট এখানে আমরা একটা হিউরিস্টিক অ্যাপ্লাই করছি। হিউরিস্টিক, যেটা হচ্ছে ইউনিয়ন বাই র্যাঙ্ক। সো এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের ডিসজয়েন্ট সেট ইউনিয়নের তিনটা মেথড। একটা হচ্ছে গিয়ে আলটিমেটলি আমাদের ইউনিয়ন ফাংশনটা যদি ওইটা লগ ইন হয়, এটা যদি লগ ইন হয় তাহলে ইউনিয়নটা আলটিমেটলি লগ ইনই হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের কি কাজ। আচ্ছা, এটা মনে হয় লগ ইন না, এটা অর্ডার অফ 1ই হয়ে যায়। যখন এক স্টেপে চলে আসে আমরা বলতে পারি অর্ডার অফ 1-এ চলে আসছে। ঠিক আছে, পাথ কম্প্রেশন এটা যে এই পার্টটা তখন একসময় অর্ডার অফ 1-এ হয়ে যায়। যদি সবগুলাকে, যদি এরকম হয় সিনারিওটা যে সবগুলোকে আমরা এক স্টেপে কানেক্ট করে ফেলছি, তখন এটার ওয়ার্স্ট কেস কমপ্লিসিটি হয়ে যায় অর্ডার অফ 1 একটা সময়, বা বেস্ট কেস কমপ্লিসিটি বলতে পারেন। মানে বেস্ট কেস বলতে পারেন অর্ডার অফ 1, আর ওয়ার্স্ট কেস বলতে পারেন হচ্ছে লগ ইন। এরকম মানে বেস্ট কেস সিনারিও হয়তো সবসময় নাও হইতে পারে। ওকে, সেটা হচ্ছে কাজ মূলত। তার আলটিমেটলি আমাদের কি হচ্ছে, যদি ফাইন্ড যদি আমাদের হচ্ছে গিয়ে অর্ডার অফ 1-এ হইতে পারে, তাহলে আমাদের ইউনিয়নটাও অর্ডার অফ 1-ই হয়ে যাবে আলটিমেটলি। ওকে, সো এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের ডিসজয়েন্ট সেট ইউনিয়নের তিনটা পার্ট। একটা হচ্ছে সেট, একটা হচ্ছে সেট, আর হচ্ছে ফাইন্ড, আর হচ্ছে ইউনিয়ন। ওকে, যেহেতু ডিএসএ 1 এর টপিক, এইটা হচ্ছে আমরা ল্যাবে অত ডিটেলসে পড়বো না। মানে এখানে যত ডিটেলসে পড়লাম, ল্যাবে হয়তো আমরা ইমপ্লিমেন্ট করবো, এটা আমরা ইউজ করবো ল্যাবে সিম্পলি। আর থিওরিতে ওটা থাকবে, দিতে পারে এরকম কোশ্চেন, যেহেতু এটা পড়ানো হচ্ছে। ঠিক আছে, সব ক্লাসই পড়াবে আমি যতদূর জানি। সো সব ক্লাসই পড়ানো হবে, সেখান থেকে কোশ্চেন থাকবে পরীক্ষায়। ওকে, কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন আমাকে, যে পাথ কম্প্রেশন মানে আপনাদের অনেক ডিটেলসে দেখাইছি আর কি, কোড বেস দিয়ে, সিমুলেশন দিয়ে। সো যদি কোনো গ্যাপ থাকে আপনাদের, এটা ক্লিয়ার হয়ে যাওয়া উচিত আর কি এখানে। ঠিক আছে, সো পরের ক্লাসে আমরা দেখবো যে আমরা যখন ক্রুজ কল করতেছি মিনিমাম স্প্যানিং ট্রির জন্য, আমরা তো এগুলো এত ডিটেলসে দেখবো না, যে এটা কিভাবে কানেক্ট করব। দেখবো যে দুইটা সেম ক্লাসে বিলং করে কিনা, এরকম একটা জাস্ট কনসেপ্ট ইউজ করবো, দুইটা সেম ক্লাসে আছে কিনা অলরেডি। ঠিক আছে, সো ওইটাতে আমরা বেসিক্যালি এই জিনিসটা দেখবো যে অ্যাপ্লিকেবল হচ্ছে ডিসজয়েন্ট সেট ইউনিয়ন বা ইউনিয়ন ফাইন্ড ডেটা স্ট্রাকচার। ওকে, সো এইটার কোড বেস কোডটা একটু করা ট্রাই করেন। সো কোডটা করার পর একটু দেখেন আমাকে, জাস্ট মেক শিওর যে আপনি ঠিক ট্র্যাকে আছেন। আচ্ছা, যদি আপনার যদি মনে হয় যে এটার কোনো ব্লগ দরকার, সাফাইস ব্লগ আছে, সাফাইস যদি ব্লগ পড়তে চান আর কি, সাফাইস ব্লগ ডিএসইউ, এইখানে এটার বাংলা ভার্সনটা পাবেন, একদম ডিটেলস লেখা আছে আর কি। আমি যেভাবে দেখাইছি সেম ভাবেই লেখা আছে, কিন্তু এখানে কোডগুলো অনেক শর্ট করে করা আর কি। আমি কোডগুলো একটু মানে লেন্দি করে দেখাই যাতে বোঝাটা ইজিয়ার হয়। দেখবেন এরকম ছবি এঁকে দেখানো আছে সবগুলাই, যে পাথ কম্প্রেশন কিভাবে হচ্ছে, কোনটা কিভাবে বেসিক্যালি কাজ করতেছে। এটাই সেম জিনিসটাই এখানে, জাস্ট ওইটা এখানে ইউনিয়ন বাই র্যাঙ্ক দেখাইছে কিনা ঠিক খেয়াল নাই, তো পাথ কম্প্রেশনটা দেখতে পারবেন। পাথ কম্প্রেশনটা আছে, ইউনিয়ন বাই র্যাঙ্ক মোস্ট প্রবলি নাই এখানে, বাট পাথ কম্প্রেশনটা এখানে দেখতে পারবেন। ওকে, সো এই ব্লকটা ভালো, পারলে এখান থেকে ওই যে ক্রুজ কলটাও দেখে ফেলতে পারেন। ক্রুজ কল আমরা নেক্সট ক্লাসে পড়বো, যদিও না দেখলেও সমস্যা নাই, বাট দেখে আসলে আপনি একটা পিওর আন্ডারস্ট্যান্ডিং পাচ্ছেন যে ক্রুজ কল আসলে আমরা কি করি, বা এমএসটি আসলে কি। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, তেমন কিছু আর এক্সট্রা নতুন টপিক শুরু করলে শেষ করতে পারবো না এখন। ওকে, এটা একটু পড়ে দেখেন, এটা খুব ভালো ব্লগ আর কি। এখানে বলা আছে রিপ্রেজেন্টেটিভ বা তারা ফ্রেন্ড, দে আর অলরেডি ফ্রেন্ডস, মানে কানেক্ট করার কথা যখন বলতেছি, যদি এমন হয় দুটা রিপ্রেজেন্টেটিভ সেম, তো তারা অলরেডি কানেক্টেড, তখন আর কানেক্ট করা হয় না। ওকে, ঠিক আছে, অ্যাটেন্ডেন্সটা নেই, তারপর ক্লাস শেষ আজকে। অ্যাটেন্ডেন্সটা রেকর্ড করা দরকার নাই।